নমস্কার, সাথে মৌয়ে আপনাদের স্বাগত জানাই। আজ যিনি আমার ঠিক পাশটিতে বসে আছেন তার কণ্ঠস্বর বড্ড চেনা। তাকে আপনারা সরাসরি কতবার দেখেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু লক্ষ কোটিবার তার যে কণ্ঠটি সেটি আমাদের হৃদয়ে গিয়ে স্পর্শ করেছে। আমাদের সঙ্গে রয়েছে আরজে নীল, রেডিও মির্চির একদম আমাদের সকলের পছন্দের যিনি জকি, তিনি আজ আমাদের সঙ্গে। আর দেখেই যেটা মনে হয় আপনাকে যে ভীষণ, যেটাকে বলে আড্ডা টাড্ডা দিতে ভালোবাসেন, হ্যাঁ, বন্ধু বান্ধব। কিন্তু খানিক আগে আপনার সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আপনি কাজের বাইরে খুব একটা বেরোতে চান না। তাহলে এই দুটো কি চেহারার সঙ্গে মিলল না তো? না না না, অ্যাকচুয়ালি খানিকটা ঠিকই। আসলে কি হয়, আমি বেসিক্যালি একটু ঘরকুনো, এটা ঘটনা। বাড়িতে থাকতে ভালোবাসি, কাজের বাইরে আমি খুব একটা বেশি, আই এম নট আ ভেরি আউটগোয়িং পারসন, ঠিক আছে, কিন্তু আড্ডা দিতে ভালোবাসি। এবার বাড়িতে থাকতে ভালোবাসি মানে হচ্ছে বাড়িতে বন্ধু বান্ধবরা এলো, অথবা বাড়িতে আমার ওয়াইফ বা আমার মা, আমরা বসলাম, একটু বসে আড্ডা দিলাম, গল্প করলাম। অথবা কি হয়, আমার দাদা মাঝে মধ্যে এলো, তো রাত্রিবেলা বসে একটু গল্প সল্প হলো, একটু গান বাজনা হলো। এই জিনিসগুলো আমার ভালো লাগে। বা কোনো বন্ধুর বাড়িতে গেলাম, সেখানে গিয়ে একটু আড্ডা হলো। কিন্তু ওই কি হয় যে কিছু মানুষজন থাকেন যারা ভীষণ বেশি এক্সট্রোভার্ট হন, হ্যাঁ, ওভার্টলি এক্সট্রোভার্ট হন, সেটা আমি নই, ঠিক আছে। আমি ওই বাড়ি কাজ, তার মাঝখানে মাঝখানে একটু আড্ডা দিলাম। অফিসে একটুখানি, যেহেতু আমাদের কাজের অ্যাটমসফিয়ারটাতে একটু অন্যরকম, আপনি জানেন, খুব গুরুগম্ভীর ভাবে কাজ আমরা করি না, তাতে করে, কারণ এন্টারটেইনমেন্ট ইটসেলফ ইজ এ ভেরি সিরিয়াস বিজনেস, হ্যাঁ, তো সেটাকে যতটা আরামসে করা যায় তার জন্য অফিসেও আড্ডা দিলাম, কাজের ফাঁকে ফাঁকে যতটা পারা যায় আড্ডা দিতে ভালোবাসি আমি, সেটা নয়। কিন্তু হ্যাঁ, মানে আই এম নট অ্যান এক্সট্রোভার্ট, আই এম নট আ ভেরি আউটগোয়িং পারসন, টু বি মোর প্রিসাইজ। এই যে আর যে ব্যাপারটা, এই আর যে আপনারা তো অনেকটা সময় ধরে এই আরজের যে খেতাবটা সেটা নিয়ে রয়েছেন আমি বলতে পারি। তো এই যে দীর্ঘদিন ধরে রেডিও জকি হিসেবে কাজ করা, যখন শুরু করেছিলেন আর ঠিক এখন, কোনো কি তফাৎ দেখতে পান? অনেক অনেক না? অনেক, অনেকটাই তফাৎ। এই জন্য বলবো, কিছু সিমিলারিটিও আছে, আবার তফাৎও আছে। যদি আপনি বলেন সিমিলারিটিটা বলতে পারি আমি। দেখুন, সিমিলারিটি হচ্ছে গিয়ে, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমার লিসনারকে, আমার লিসনার যিনি আছেন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। সেই লিসনারটিকে আমি দেখতে পাচ্ছি না। এটা তো একটা চ্যালেঞ্জিং। তো আমরা কি করে, আমরা মনে মনে আমাদের সবচেয়ে, আমরা যাদের পছন্দ করি, যে সমস্ত মানুষদের, তাদের একটা ছবি তৈরি করে নিই। এবং অনেক সময় কি হতো, আমাদের বলা হতো যে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, বা যেহেতু তখন আমি শুরু করেছিলাম যখন আই ওয়াজ ভেরি ইয়াং, আমি বলতে তোমার গার্লফ্রেন্ডের ছবি সামনে রাখো, বা তুমি যে হিরোইনকে পছন্দ করো তার ছবি সামনে রাখো। তো সেরকম আমরা কিছু মানুষের ছবি ভাসিয়ে নিই। এই ব্যক্তিটিকে আমি অ্যাড্রেস করছি, এটা তখনও ছিল, এখনো আছে। পাল্টেছে যেটা, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অনেক বিষয় আশয় পাল্টেছে। যেমন আমি যখন স্টার্ট করেছিলাম 2006 সালে, দ্যাট ওয়াজ অলমোস্ট মোর দ্যান 19 ইয়ার্স ব্যাক। সেই সময় আমার একটা ফোন ছিল, কনসোলটা ছিল, আর একটা টেলিফোন ছিল। সেই টেলিফোনে লোকজনরা ফোন করতো। এখন কি হয়েছে, এখন হোয়াটসঅ্যাপ এসে গেছে, এখন অনেক জায়গায় ফেসবুক লাইভ এসে গেছে, অনেক জায়গায় ইনস্টা লাইভ এসে গেছে। ফেসবুকের মাধ্যমে উই জেনারেট কমেন্টস, ইনস্টার মাধ্যমে উই জেনারেট কমেন্টস, অনেক সময় ইউটিউবের মাধ্যমে উই জেনারেট কমেন্টস, প্লাস আমার ফোন আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে। তো কি হয় যে এইটা ডিফারেন্স, এই টেকনিক্যাল পার্টটা ডিফারেন্স, ঠিক আছে, কিন্তু এই বেসিক জায়গাগুলো তো আছেই, কমন কিছু আছে। আর ডিফারেন্স এই জিনিসগুলো, যে টেকনিক্যাল, তোমার মানে শুধু শো করাটা আজকে কিন্তু একটা কাজ নয়, ডিজিটাল একটা বিরাট বড় দিক এসে গেছে, যেটা আমাদের সময় ছিল না। আজকে আমরা ভিডিওস তৈরি করছি, যেটা একটু আগে আপনি বললেন যে কতজন আমাকে দেখেছে তার খুব একটা বেশি নেই, কিন্তু তার অনেক বেশি মানুষজন শুনেছেন, কারণ ন্যাচারালি একটা 20 বছর ধরে আমি রেডিওতে কাজ করছি, আমাকে লোকজন শুনেছেন বেশি। আমি মানে আমাকে দেখা যাওয়াটা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে যে ছবিগুলোতে আমি কাজ করেছি সেই ছবিতে, বা দু একটা যখন আমি
টিভি অ্যাসাইনমেন্টসে এসছি সেখানে, বা এখন যান আমার ভিডিওস দেখেন, আমার রিলস দেখেন সেভাবে। কিন্তু কথাটা হচ্ছে কি তারা তো দেখতে পাচ্ছেন, যেটা আগে ছিল না। একদম একদম। তো এই জিনিসগুলো কিন্তু এসছে। হ্যাঁ, মানে দুটো ভাগেই কাজ করা, মানে যখন আপনি অন্তরালে শুধুমাত্র আপনার কণ্ঠস্বরটি পৌঁছে যাচ্ছে এবং আপনার যে লিসনার তিনি আপনাকে একটা কল্পনা করে নিচ্ছেন যে উনি বোধহয় আর যে নীল মানে এইরকম। হ্যাঁ, আর এখন আপনার সঙ্গে একেবারে সরাসরি আপনি পৌঁছে যেতে পারছেন তাদের কাছে, এই আপনার মাধ্যমে যেরকম। হ্যাঁ, একদম পৌঁছে যেতে পারছেন। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? মানে যখন আমি বেশ অন্তরালে আড়ালে থাকবো না, আমার কোনো স্পেসিফিক দুটোতেই আমি দুটোতেই স্বচ্ছন্দ। তবে আমি একটা জিনিস বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে যে দু এক জায়গায় আমি বলেওছি, সেটা হচ্ছে যে যখন যেটা তখন সেটা। মানে এই যে এখন ধরুন আপনার সঙ্গে আমি ক্যামেরার সামনে বসে কথা বলছি, বা বিভিন্ন সময় অন্যান্য সময় যখন আমি ক্যামেরার সামনে নিজের কোনো মুভি রিভিউ করছি, বা আমার কোনো একটা ডিজিটাল কন্টেন্ট নিয়ে আসছি, বা এরকম কোনো পডকাস্ট আমি করছি, আমার সঙ্গে কোনো গেস্ট আছে, তখন কিন্তু ওটাই আমার কাজ। এখন আপনার সঙ্গে কথা বলছি, এখন আমি ফোকাসিং অন দিস অনলি, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট মাই শো, রেডিও শো। কিন্তু কাল বা পরশু যখন গিয়ে আমি আবার বসবো আমার কনসোলের সামনে, আমার শোটা যখন করব, তখন কিন্তু আমার এটা মনে হবে না যে আমাকে ভিডিও করতে হবে। ঠিক। তো আমি যখন রেডিও করছি আমি রেডিওর জন্য, আমি যখন ডিজিটাল করছি বা অডিও ভিজুয়াল করছি আমি অডিও ভিজুয়ালের জন্য, মানে ওয়ান থিং অ্যাট আ টাইম, এটাতে আমি বিশ্বাস করি ভীষণভাবে। দারুণ। বাড়িতে কি এরকম কোনো পরিবেশ ছিল যে যেখান থেকে আপনি ভেবেছেন যে আমি এই পেশাটাকেই নেব বা আমি এই মিডিয়ার সঙ্গেই থাকবো? হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে বাড়িতে এই পরিবেশটাই ছিল। আচ্ছা। কিন্তু তার জন্য আমি এই পেশাটা নিইনি। আচ্ছা আচ্ছা, এটা বলে রাখি যে আমার মা দীর্ঘদিন অভিনয় করেছেন। আমার মা মীরা চক্রবর্তী, তিনি লিটল থিয়েটার গ্রুপ উৎপল দত্তের সেখানে যুক্ত ছিলেন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আপনার এখান থেকে খুব বেশি দূরে নয় আজাদগড়, সেখানে উৎপল দত্তর বাড়ি, ওখানে আমার মা বাবার বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি হয়েছিল ওখানে। ওকে, তারপর ধরুন তাছাড়াও উনি আরো সেই সময় যে মানে আপনার বাবার সঙ্গে ছিলেন, আপনার বাবার সঙ্গে কাজ করেছেন আমার মা, সহধর্মিণী বলে কিছু। তাছাড়াও বলছি উনি থাকলে পরে উনি হয়তো রিলেট করতে পারতেন সেই সময়কার যে প্রফেশনাল বোর্ডস, হ্যাঁ, যে প্রফেশনাল থিয়েটার যেগুলো ছিল, যেমন রংমহল, বিশ্বরূপা, স্টার থিয়েটার, হ্যাঁ, এই সমস্ত জায়গায় আমার মা কাজ করেছেন। হ্যাঁ, তো কাজ করেছিল। হ্যাঁ, মানে কৃষ্ণকান্তের উইলে রোহিণীর চরিত্রে আমার মা অভিনয় করেছেন মহেন্দ্রগুপ্ত সরোজবালা দেবীর সঙ্গে। তো পরিবেশটা ছিল ঠিক আছে। উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন বিলম্বিত লয় ছবিতে। এবার ব্যাপার যেটা হয়েছে যে আমার বাবাও গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন, সুধীরলাল চক্রবর্তীর ছাত্র ছিলেন আমার বাবা, ঠিক আছে। মানবেন্দ্র মুখোপাধ্যায় আমার বাবা সেম ব্যাচ, আচ্ছা, সুধীরলাল চক্রবর্তীর কাছে। আমার দাদা দীর্ঘদিন জার্নালিজমের সঙ্গে যুক্ত ছিলেন, মনোরমা বলে একটি ম্যাগাজিন ছিল, মনোরমায় আমার দাদা দীর্ঘদিন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট সুস্মিতা সেন যখন মিস ইউনিভার্স হন, তখন যে কভার স্টোরিটা হয় ন্যাশনালি, সেটা আমার দাদার করা, মানে সুস্মিতা সেনের ইন্টারভিউটা। তো মানে পুরোটাই ছিল। কিন্তু তার জন্য আমি এই প্রফেশনে আসিনি। আমার মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, হঠাৎ একদিন আমি গেলাম, আমার দাদা একটা দিল, পাস দিল আমাকে, বললো যে এই শোটা হচ্ছে বিএফজে, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট, ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল 2002-তে। সেখানে গিয়ে আমি দেখলাম অক্ষয় খান্না এসছে, সেখানে গিয়ে দেখলাম সৌরভ গাঙ্গুলি এসছে। তাহলে যে ঠিক আছে, ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটা আমায় খুব অ্যাট্রাক্ট করেছিল। আমার মনে হচ্ছিল যে তাহলে আমি আইল ট্রাই। হ্যাঁ, তো আমি সেই সময় থেকে ট্রাই করা শুরু করি। তারপর গিয়ে 2006 অবধি আমি করতে থাকি, এবং আমি একটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে আমি পড়াতাম। I was a teacher. So simultaneously আমি পড়াতাম। তো পড়িয়ে তারপরে এরকম একটা সময় আসে আমি আমার একটি স্কুলে চান্স পাই, স্কুলে পড়ানোর চাকরি হয়ে যায় আমার। তো সেই সময় সাইমালটেনিয়াসলি আমার মির্চিতেও হয়ে যায় অ্যাজ এ রেডিও জকি। তো এবার দুটোতেই ট্রায়াল পিরিয়ড 1 মাসের। তো আমি দুটোতেই আমার ভালো হয়। এবার আমি যে স্কুলে চান্স পাই সেই স্কুলেই আমি পড়তাম, সেন্ট জোসেফ মেরি স্কুল, নিউ আলিপুরে। তো ওখানে যিনি প্রিন্সিপাল স্যার বিএস শর্মা, উনি বলেন যে অন্য কোনো ছাত্র হলে পরে আমি হয়তো বলতাম যে থেকে যেতে, কারণ তুই ভালো পড়াচ্ছিস এবং
তুই ভালো পড়াস, কিন্তু আমি তোকে যেহেতু পড়িয়েছি আমি এটাও জানি যে তোর স্বপ্নটা ওদিকে, and if you have got an opportunity to chase your dreams then go and chase your dreams. So I took up radio jockeying finally. তো তারপর তো করতে করতে হ্যাঁ, এখন তো একেবারে যেটা বলে আমাদের কান থেকে হৃদয়ে প্রবেশ করা আপনার কণ্ঠটি। কিন্তু এই যে রেডিও জকির কাজ করতে করতে সিনেমায় যাওয়া বা ওটিটি প্ল্যাটফর্মে যাওয়া কেন? ওটিটিতে আমি খুব বেশি কাজ করি। আচ্ছা। আমি টিভিতে করেছি, সিনেমা করেছি। সিনেমাটা আসলে কি জানেন তো, সিনেমাটা আমি ভীষণ ভালোবাসি, আমার একটাই শখ, সেটা হচ্ছে সিনেমা। সিনেমা, আচ্ছা। সেটা সিনেমা দেখা বিশেষ করে। হ্যাঁ, আমায় যদি বলেন যে তুমি কিভাবে নিজেকে আনওয়াইন্ড করতে পারো, আমি সিনেমা দেখে আনওয়াইন্ড করতে পারি। এবং আমি পরপর 3-4টে সিনেমা দেখি এখনো। বাহ, ঠিক আছে, আই লাভ ওয়াচিং মুভিজ। মানে যার জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা আমার মতে কলকাতা শহরের সবচেয়ে ভালো ফেস্টিভ্যাল। একসঙ্গে অনেক ছবি, প্রচুর সিনেমা দেখছি এবং আমি সব রকমের সিনেমা ভালোবাসি, কিন্তু মানে এরকম নয় যে আমি শুধুমাত্র মৃণাল সেনকে ভালোবাসি। আমি কিন্তু মিঠুন চক্রবর্তীর তাহাদের কথা বা কালপুরুষের যেরকম ফ্যান, আমি কিন্তু মিঠুন চক্রবর্তীর লাখ অথবা শপথেরও সেরকম ফ্যান। ঠিক আছে, তো এবার সেই জায়গাটা যেরকম দাঁড়িয়েছে যে আমি সিনেমা দেখতে ভালোবাসি। এবার কি হলো যে আমি যেহেতু যখন রেডিও জকিং করতে এলাম তখন কি হয়, সমস্ত দিকই বেশিরভাগটা তো এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। এবার আমি ইন্টারভিউসগুলো যেহেতু করতে ভালোবাসি, তো হঠাৎ করে অতনুদার সঙ্গে একদিন দেখা হয়। অংশুমানের ছবি তখন রিলিজ করেছে, আমি একটু বেশি বলে ফেলছি। না না না, শুনতে খুব ভালো লাগছে। আচ্ছা, অংশুমানের ছবি তখন রিলিজ করে, এবার আমার অতনুদার সঙ্গে দেখা হয়, আমার ছবিটা ভীষণ ভালো লেগেছে দেখে। তা আমি আমার মুভি রিভিউতে বলেছিলাম, এবং তারপর অতনুদার সঙ্গে যখন দেখা হয় আমি অতনুদাকে বলেছিলাম যে অতনুদা আমি তোমার ছবিতে অভিনয় করবো। বাহ। অতনুদা আমাকে বলেছিলেন ঠিক আছে তুমি চলে এসে এরকম একটা চশমা পরিয়ে, তো অতনুদা আমাকে তখন 23 বলে একটি ছবিতে প্রথম সুযোগ দেন। আচ্ছা। তারপর কি হয়, তারপর ওই অনিলাবদা তখন একটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন, ওই ছবির পরিচালক ছিলেন অরুণ রায়। আচ্ছা। যিনি মারা গেলেন কিছুদিন, বাঘা যতীন করলে, আরো অনেক ছবি করেছেন। অরুণ রায়ের প্রথম ছবি ছিল 11। আচ্ছা। তো অনিলাভ চট্টোপাধ্যায়ের থ্রুতে আমার অরুণ রায়ের সঙ্গে আলাপ হয়। তো ওখানে গিয়ে আমি 11তে একটা চরিত্র করি, একটি জার্নালিস্টের চরিত্র। তারপর বাবুদা, সন্দীপ রায়। এবার তখন কি হতো, যেহেতু তখন মির্চি, সানডে সাসপেন্স সবকিছু মিলিয়ে মিশিয়ে বাবুদার সঙ্গে প্রচুর ইন্টারভিউ করছি, এই করছি। তো বাবুদাও জানতেন যে আমি অভিনয় করি। আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলেন যে কালকে একটু চলে এসো, চলে এসো, সবাই চলে এসো, এরকম বুঝে একটা। তো আমি যাই, গোরস্থানে সাবধানে তখন আমি একটা কাজ করি ওনার সঙ্গে। আচ্ছা, তারপর ইচ্ছে ছবিটা যখন রিলিজ করে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তো আমি পাবলিসিটির দিকটা মির্চির তরফ থেকে দেখেছিলাম। তো আমার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়, তো ওদের সঙ্গে কথা হয়, তো ওনারা আমাকে মুক্তধারা দেন, তাই মুক্তধারাতে কাজ করি। তারপর অলিক সুখে কাজ করি। রাজীবদার সঙ্গে দেখা হয় যখন ওই অমানুষ ছবিটার জন্য, রাজীবদাকে বলি আমি, এই তো বলছে হ্যাঁ এইভাবে 5-6টা ছবি হয়ে গেছে। দারুণ দারুণ। এছাড়া ওই তাছাড়া কি হয় যে টিভি যে অ্যাসাইনমেন্টস গুলো আছে ওগুলো চেনা পরিচিত বন্ধু বান্ধব স্থানীয় তো মানুষজনরা থাকেন, তারা কিছু কিছু মানুষজন কোথাও থেকে বলেছেন এই নীলকা আমরা এটা করছি তুমি চলে এসো, এই নীল আমরা এটা করছি তুমি চলে এসো। তো আমরা তখন গিয়ে আমি ওইভাবে কাজ করেছি। তো এইভাবেই আর কি সিনেমার টিভির যে কাজ আমি করেছি আমি এভাবেই করেছি পুরোটাই। মানে আমি যে খুব হোল হার্টেডলি অভিনেতা হব এই জিনিসটা কিন্তু আমি আর মানে 2002 আমি ওইভাবে শুরু করলেও 2006 অনওয়ার্ডস আমি আর ওটা রাখিনি। কারণ আমার মনে হয়েছিল যে রেডিও আমাকে যে সিকিউরিটিটা দিচ্ছে, রেডিও আমাকে যে অপরচুনিটিগুলো দিচ্ছে, এটা হয়ে যাক, আসবে না? আচ্ছা, রেডিও আমাকে যে অপরচুনিটিটা দিচ্ছে, রেডিও আমাকে যে সিকিউরিটিটা দিচ্ছে, সেটার সঙ্গে আমার মনে হয় আমার জাস্টিস করা উচিত। আই শুড বি লয়াল টু দ্যাট। তাই রেডিওটা রেখে আমি বাকি সব কিছু করেছি। বুঝতে পেরেছি। সেটা স্টেজও হতে পারে, স্টেজ শোজ হতে পারে। হ্যাঁ, সো রেডিও হ্যাজ গিভেন মি এভরিথিং। বাহ, এটা মনে রেখে দিয়েছেন যে রেডিওটা আগে আমার, তারপরে বাকিগুলো। হ্যাঁ, তার কারণটা অন্য কিছু নয়, জানেন তো। তার কারণ ভীষণ মানে প্রয়োজনীয়তার খাতিরেও আমি বলবো। কারণটা হচ্ছে যে আপনি ভালো জানবেন, যেহেতু আপনার বাবা দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে এত ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, অনেক কাজ করেছেন উনি।
কিন্তু একটা আনসার্টেনটি থাকে। সেটা বাবার কাছে পাবো। অভিনয় জগৎ বলুন বা ফ্রিল্যান্সিং বলুন, তাতে একটা মারাত্মক আনসার্টেনটি থাকে। আমি ওই আনসার্টেনটিতে যেতে চাইনি কোনো। ঠিক। দু একবার যাওয়ার চেষ্টা করেছি, আমি দেখেছি যে মোটামুটি কাজ হচ্ছে, কিন্তু এরকমও সময় গেছে যখন 2-3 মাস কাজ হয়নি, তখন আমার একটু টেনশন হয়েছে যে আমি কি করব। এবার যদি 3 মাস পরে যদি আবার কাজ না আসে, একদম একদম না, এটা তার থেকে তো আমার রেডিওটা আমাকে দিচ্ছে, একটা সিকিউর জায়গা দিচ্ছে, এক্সপোজারও দিচ্ছে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে থাকতেও দিচ্ছে, আর আজকে যতটুকু যা করতে পেরেছি পয়সা কড়ির দিক থেকে বলুন, ঠিক সবটাই ওখান থেকে। আচ্ছা, অনেকটাই ওখান থেকে, সবটা না হলে অনেকটাই মূল ভাগটাই। বলছি যে এই যে আরজে হওয়ার জন্য কোনো কি ইনস্টিটিউটের প্রয়োজন আছে? সেরকম কি মনে হয় যে আরজে হতে গেলে আমাদের একটা ইনস্টিটিউটে যাওয়া খুবই দরকার, সেই ইনস্টিটিউটে শিখলে হয়, নাকি আরজে অটোমেটিক্যালি হয়? তার যে কথার যোগান, তার যে ভূমিকা, তার যে দেখার একটা অন্য চোখ, সেটা কি নিয়ে আমরা জন্মাই, না একটা ইনস্টিটিউটে ভর্তি করে দিলাম আমার ছেলে বা মেয়ে, দেখুন তো একটু আরজে হওয়ার শখ, ওকে একটু দেখুন না আরজে করা যায় নাকি, এইরকম কি কিছু ব্যাপার আছে? আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? অরুণ চট্টোপাধ্যায় যখন কাজ শুরু করেন তখন তিনি উত্তম কুমার হননি, না, ঠিক? আই এম শিওর যে ওনার নাম অরুণ চট্টোপাধ্যায় ছিল। উত্তম কুমার কোনো ইনস্টিটিউটে যাননি, উনি থিয়েটার করতেন, তারপর উনি চাকরিও করতেন, চাকরিও, পোর্ট কমিশনে চাকরিও করতেন, তারপর উনি এসেছেন, উনি দেখেছেন, উনি হোঁচট খেয়েছেন, উনি ক্ষতবিক্ষত হয়েছেন, উনি শিখেছেন, এবং তারপর পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে একজন ওয়ার্ল্ড ক্লাস অভিনেতা কিরকম হয়। ঠিক, তাই তো? ঠিক। অন্যদিকে একজন কলকাতা শহরের, উত্তর কলকাতার একটি ছেলে, সে এখান থেকে বম্বে চলে গিয়ে পুনে ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিজের ডিপ্লোমা করে বা ডিগ্রি নিয়ে বম্বেতে গেছে, কলকাতায় এসছে, মৃণাল সেনের সঙ্গে কাজ করেছে, ফিল্ম ফেস্টিভ্যালসে গেছে, সুপার ডান্সিং স্টার হয়েছে, এখনো আমরা তাকে উই লুক আপ টু হিম। দুজন দু ধরনের অভিনেতা, একজন পুনে ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করা অভিনেতা, একজন ধরা বাঁধা কোনো ইনস্টিটিউট থেকে আসেননি, কিন্তু দুজনেই অভিনেতা হিসেবে কিন্তু দারুণ, সত্যি দারুণ, সত্যি। আপনি এবার কি বলবেন? আমার মতে ইনস্টিটিউটের জায়গা ঠিক তখনই দরকার হয় যখন আমি টেকনিক্যালিটিসগুলো একটু জানতে চাই। আচ্ছা, এবার কি হয়, ধরুন আমি যখন স্টার্ট করেছিলাম 2006-এ, হ্যাঁ, তখন কোনো ইনস্টিটিউট ছিল না। আমি মির্চিতে ঢুকে তার আগে একটা আমি ওয়ার্কশপ করেছিলাম 2002 সালে উইথ জিমি ট্যাংরি, ঠিক আছে? এবার ওই ওয়ার্কশপে আমি কিছুদিন গেছিলাম, আচ্ছা এভাবে হতে পারে, একটা জাস্ট একটা বেসিক জায়গা আমি শিখেছিলাম, এবং অবভিয়াসলি মিটিং জিমি ওয়াজ আ প্লেজার। আমি পরে ওনার সঙ্গে কাজও করেছি, জিমির সঙ্গে, দারুণ। তো এবার কিন্তু তারপর আমি বাকি যা শিখেছি 2006-এ চাকরিতে ঢুকে শিখেছি, কাজ করতে করতে। এবং অবশ্যই মির্চিতে আমাদের খুব এক্সটেন্সিভ ট্রেনিং দেওয়া হতো তখন, এক্সটেন্সিভ ট্রেনিং, মানে আমার মনে আছে 1 মাস আমরা সারা রাত লাইভ যেতাম, ফর এন্টায়ার 1 মান্থ। আমার ভয়েস অ্যান্ড অ্যাকসেন্ট ট্রেনার আমাদের রাখা হয়েছিল আমাদের জন্যে। উই ইউজ টু বি গিভেন এক্সটেন্সিভ ট্রেনিং। হ্যাঁ, রবিন, যিনি এখনও আমার সঙ্গে, আমার মানে কি বলবো, কলিগ, এখন আমরা দীর্ঘদিন ধরে আমরা কলিগ, কিন্তু তখন তিনি আমার ট্রেনার ছিলেন, ঠিক আছে? এবং আমি অনেকটা শিখেছি ওনার কাছে, আরও অনেকের থেকে শিখেছি। কিন্তু সবসময় তো এটা হয় না। যদি আপনি একটু শিখে যেতে পারেন আপনার জন্য ভালো। আচ্ছা, আর এখন যখন বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট হয়ে গেছে, সেখান থেকে যদি লোকজন আমার কাছে যারা আসে, আমি 2012 থেকে এই শিক্ষকতার সঙ্গে যুক্ত, কারণ আমি যেহেতু পড়াতে ভালোবাসি, এবং 2006-এ যেহেতু আমার পড়ানোটা ছেড়ে দিতে হয়েছিল বিকজ অফ রেডিও, আবার দেখুন রেডিওই শেখাচ্ছি আমি, আবার পড়ানোটা যখন সুযোগ পেলাম, আই ডিড নট লিভ দ্যাট অপরচুনিটি। হোয়াট আই ডিড ওয়াজ, এখনও যেটা আমি করি, স্টুডেন্টরা আমার কাছে আসে, আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এই এই গত 19-20 বছরে, আমি সেটার উপর বেস করে তাদেরকে গাইড করার চেষ্টা করি। তারা শেখেন কিভাবে কথা বলতে হবে, কি বলতে হবে, কোনটা নিয়ে কথা বলা উচিত, কোনটা নিয়ে কথা বলা উচিত না, সেগুলো আমি সকলকে ইকুয়ালভাবে শিখিয়ে দিই। কিন্তু তাদের মধ্যে যারা একটু বেশি পিক আপ করতে পারে বা যারা একটু বেশি সিরিয়াসলি কাজ করে, তারা হয়তো বেটার করেছে। এরকম লোকজন আছে যারা নিজেদের পডকাস্ট করেছে,
ইউটিউবে নিজের কাজ বাহ। করছে। এরকম আছে যারা রেডিও জকিং করেনি, নিউজ চ্যানেলে গিয়ে দীর্ঘদিন কাজ করেছে। এরকম অনেকে আছে যারা বিভিন্ন রেডিও স্টেশনে কাজ করেছে। আবার এরকম অনেকে আছে যে আমার সঙ্গে আমার কলিগ হিসেবে কাজ করেছে, আমার স্টুডেন্ট। বাহ, তো এরকম হয়। তো হয়। শিখলে পরে দেখুন, শিক্ষা কখনো ফেলা যায় না। সেটা তো সত্যি কথা। হ্যাঁ, একদম একদম কেউ সত্যি। যদি শেখে তাহলে অসুবিধাটা কোথায়? শিখে আসাটাও বোধহয় খানিক খানিক ক্ষেত্রে আমাদের জরুরি হয়ে ওঠে। 3-4 পা যদি আপনি এগিয়ে থাকেন, অসুবিধা কোথায়? ঠিক। ইট ইজ লাইক আপনি এখান থেকে আপনার রানীকুঠি থেকে আপনি নিউ আলিপুর যাবেন, ঠিক আছে? তো আপনি কোনো একটা ইনস্টিটিউটে বসলে আপনাকে বোঁ করে গাড়িতে করে টালিগঞ্জ ফাঁড়ি অব্দি এগিয়ে দিচ্ছে, তারপর ফাঁড়ি থেকে তো আপনাকে হাঁটতে হবেই। ঠিক। সো খানিকটা এগিয়ে যাও, এইটাই। একদম। একটা মানে খুব জানতে ইচ্ছে করে যারা রেডিওতে কাজ করেন আপনারা, তো এই যে প্রথম কাজের অভিজ্ঞতা, যেটা যে কিছু জানেন না, একদম নিয়ে সামনে বসিয়ে দিল রেডিও, যে আগে শেখেইনি কিছু, হ্যাঁ, তার কাছে সেই কাজটা একদম অদ্ভুত, যে আমি তো শুধু শুধু শুনেছি রেডিওর, কিন্তু রেডিওর ভেতরের কাজ কি হয় সেটা কিছু জানি না। সেই রকম পরিস্থিতিতে যে কিছু জানেনি, শেখেও আসেনি, তার প্রথম কোন কাজটি বা কোন জিনিসটি তার প্রথমে নজরে রাখা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় যেটা যা মানে ইউ নিড টু বি রিসেপটিভ। আচ্ছা, মানে at least I have been like that. I have been like that. যে আমি যে জিনিসটা জানি না, আমি চেষ্টা করব যে জানে তার থেকে একটু জেনে নেওয়ার। এবার সবাই আবার একরকম হয় না, কিছু কিছু মানুষ নিজেদেরকে বিরাট বিজ্ঞ মনে করে, করো এ করো সে করো, থাকবে, কি করা যাবে, আমি জানি না এখন, তো আমাকে একটু তো সহ্য করে নিতেই হবে। হ্যাঁ, এটা জেনে নেওয়াটা। কিন্তু আবার এরকমও অনেক মানুষ থাকেন যারা হেল্প করতে চাইছেন। 3 Idiots-এ খুব ভালো একটা কথা ছিল যে ज्ञान तो बट रहा है, चारों तरफ बट रहा है, कहीं से भी उठा लो, एक यूनिफॉर्म ले लो, किसी भी क्लास में बैठ जाओ, ज्ञान लेना इम्पोर्टेंट है। তো আমার মনে হয় যে যারা শিখতে আসছে, একেবারে যারা নতুন আসছে, একেবারে যারা ক্লাস করে এসছে, আমি তাদেরকেও বলবো, যারা আমার কাছে ক্লাস করেছে তারাও যখন কোথাও নতুন গিয়ে জয়েন করেছে, আমি তাদেরকে একটা জিনিস বলেছি, দেখো আমি তোমাকে একটা বেসিক শিখিয়ে দিলাম, এবার কিন্তু কাজ টু কাজ ভ্যারি করবে। মানে ধরুন আমার মির্চির যে, এটা খুব সিম্পল এক্সাম্পল, আমার মির্চির যে কনসোলটা, যে কনসোলটার উপর বেস করে আমি আমার গান চালাই, আমি কথাবার্তা বলি, আপনি যদি অন্য আরেকটি রেডিও স্টেশনে যান, ইট ইজ নট নেসেসারি যে সেই কনসোলটাই থাকবে। ঠিক। আমার এটা হয়েছে। আচ্ছা। আমি যখন মির্চি ছেড়ে অন্য রেডিও স্টেশনে গেছি, সেই রেডিও স্টেশন যেখানে আমি জিমি ট্যাংরির সঙ্গে হয়তো কাজ করেছি, সেই রেডিও স্টেশনের কনসোল কিন্তু এক ছিল না। তো আমাকে তখন কি হয়েছে, তখন আমার থেকে অনেক জুনিয়র আমার এক কলিগ, তার নাম হচ্ছে সৌনক আমার পেছনে দাঁড়িয়েছিল। আমার যেদিনকে প্রথম শো করলাম না আমি সিএস কলকাতা অন্য রেডিও স্টেশনে, সেদিনকে আমার পেছনেও দাঁড়িয়েছিল যে আমি যাতে কিছু ভুলভাল না করি, এবং আমি বলছিলাম তুমি একটু থেকো আমার সঙ্গে, এটা হয়। তো ইউ নিড টু বি রিসেপটিভ। মানে আমি সব কিছু জানি এটাও যেরকম থাকা উচিত নয়, আমি কিচ্ছু জানি না তার মানে এটা নয় যে আমি কিছু জানতে পারবো না। হ্যাঁ, জানি না, জেনে নেব, ভয়টা রাখা উচিত নয়। অবভিয়াসলি একটা কৌতূহল থাকাটা ভালো। বাহ, আমরা সাথে মৌয়ের একেবারে মানে যে মানুষটি অনর্গল কথা বলতে পারেন এবং কথাগুলো আমাদের কান থেকে আমাদের হৃদয়ে প্রবেশ করে, মনে হয় যেন এই বাবা কিছুই তো বলা হলো না, কিছুই তো শোনা হলো না, যদিও সারাক্ষণই আমরা তার রেডিওতে কান পাতলে তার কণ্ঠস্বরটি শুনতে পাই। এই মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে একেবারে মানে আমাদের ছোট্ট পরিসরের আড্ডায়, সেটা হচ্ছে যারা আপনার মতন সফল জকি হতে চায় তাদের জন্য কিছু যদি বলে যান। সাফল্যের তো কোনো মানে, প্রথমত আমি নিজেকে বিরাট একটা সফল মনে করি না, কারণ আমরা তো শুনতে, মানে সেটা যদি আপনারা বলেন তাহলে খুশি হব, নিজের প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। কিন্তু কথা হচ্ছে, তবে আমি বিনয় করে বলছি না, আমি কোথাও একটা আমার মনে হয় যে বিরাট একটা সফল আমি এখনো হইনি। এবার আমি আপনার প্রশ্ন হতে পারে যে কেন সবাই তো চিনি, মানে এটা তো আমার মনে হয়, হ্যাঁ, কারণ আমার মনে হয় যে আই এম শিওর যে আগামী 10 বছর যদি আমি রেডিও জকিং করি, আমি জানি না সেটা আমি করতে পারবো কিনা, যদি করতে পারি খুব ভালো হয়, তাহলে এখনো পর্যন্ত অনেকগুলো জিনিস আছে যেগুলোতে আমি করতে পারিনি। There are many things which I have not been able to achieve.
সেটা যদি অ্যাচিভ করে নিতে পারি তাহলে হয়তো নিজেকে সফল মনে, আসলে সাফল্য, এটা শাহরুখ খান খুব ভালো বলেছিলেন, আমি নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করছি না, কিন্তু ওনার কথাটা আমার দারুণ লেগেছিল। উনি বলেছিলেন যে আই ডোন্ট লাইক টু সি মাই সেলফ অ্যাট দ্য টপ, বিকজ ইফ ইউ রিচ দ্য টপ then there is nothing left for you than to come down, so it's better to be a climber. তো আমি সাফল্যের সিঁড়িটা থাক নিজের জায়গায়, আমি মোটামুটি যেরকম নিজের কাজটা রেগুলার করে যাচ্ছি সেটা আমার ভালো লাগে, যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনার অ্যাচিভমেন্ট বলতে কি, আমি বলবো যে হ্যাঁ 20 বছর ধরে আমি আমার এই কাজটা যে করে যাচ্ছি, এই যে অ্যাকসেপ্টেন্সটা হয়েছে, এবং কলকাতা শহরের 3টে ফ্রন্টলাইন রেডিও স্টেশন যে আমাকে নিয়ে কাজ করেছেন 1 বছর 2 বছর নয়, বেশ কিছু বছর ধরে, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। তার মানে হয়তো আই হ্যাভ নট ডান দ্যাট ব্যাড। এবং আমার যে লিসনাররা আছেন তারা বিভিন্ন সময়ে যে আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, এবং এই ভালোবাসাটা কিন্তু আমি একটু বানিয়ে বলছি না, এইটা কিন্তু একটা ফ্যাক্ট। মানে বিভিন্ন সময়, আজকে অনেক সময় এরকম মনে হয় যে সকালবেলা উঠে শো করতে যাব, বৃষ্টি পড়ছে, এই হচ্ছে, কিন্তু তারপর মনে হয় যে এখনো পর্যন্ত করতে পারছি। সুনীল গাভাস্কর সারা জীবন খেলেননি, সচিন তেন্ডুলকর সারা জীবন খেলেননি, সৌরভ গাঙ্গুলি সারা জীবন ক্যাপ্টেন্সি করেননি, লিওনেল মেসি হয়তো একদিন ছেড়ে দেবেন খেলা, আমি এখনো খেলছি। তো যতক্ষণ খেলছি ততক্ষণ লেটস গো অ্যান্ড প্লে, এবং ভালো করে খেলবো। তো সেটা একটা সাফল্যের দিক আমার মনে হয়, যে আই এম স্টিল প্লেইং। হ্যাঁ, এবার আপনি যদি বলেন আমার মতন সফল, আমি বলছি আমার মতন সফল হওয়ার দরকার নেই, নিজের মতন সফল হও। আচ্ছা, সেটাই কিভাবে হবে? যদি কোনো টিক্স থাকে, মানে কি বলবো, আপনার কোনো ফর্মুলা? হ্যাঁ, সাজেশন কোনো। ওকে, আমার মনে হয় যে এটা নিজের জন্য কাজ করাটা খুব দরকারি। আমাদের সমস্যা হয়ে যায় যে আমরা আমাদের উপরে যারা কাজ করছেন, তথাকথিতভাবে আমাদের যারা বস, আমরা তাদের জন্য কাজ করতে বেশি ব্যস্ত হয়ে পড়ছি আজকাল। আমার মনে হয় যে আমার বস আমার লিসনার। সত্যি সত্যি আমার যদি কোনো বস থাকে, সে আমার লিসনার। আপনার বস আপনার ভিউয়ার। আমি আপনার কথা বলছি। একজন অভিনেতার কাছে তার বস হচ্ছে গিয়ে তার দর্শক, একজন খেলোয়াড়ের কাছে তার বস হচ্ছে গিয়ে তার দর্শক, কারণ সেই দর্শক কষ্ট করে আসছে খেলতে, এবং তার ভগবান হচ্ছে গিয়ে তার কাজ। সত্যজিৎ রায়ের ছবি শাখা প্রশাখায় বলা হয়েছিল ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আরও একটা কথা বলেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি জানি না কজন সেটা মেনটেন করেন বা মেনটেন করতে পারেন, কিন্তু ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এটা কিন্তু আমরা মেনটেন করতে পারি। যে কাজটাই আমরা করছি, ইফ উই ওয়ার্শিপ দ্যাট, লেটস ওয়ার্শিপ আওয়ার ওয়ার্ক। ইটস নট জাস্ট আ ওয়ার্ক, ইটস আ ওয়ার্শিপ। যতক্ষণ আমি ওই কাজটা করছি, দেখুন, নোবডি ইজ 100% অনেস্ট, বাট লেট মি বি অনেস্ট টু মাই ওয়ার্ক। যতক্ষণ আমি 4 ঘন্টার শোতে আছি, ওই 4 ঘন্টার শোটা আমার শো, ওই 4 ঘন্টার জন্যে আমি আর কাউকে চিনি না। আমার এরকম হয়েছে, আমার মা হসপিটালাইজড, তারপর আমার ওয়াইফ আমাকে ফোন করেছে, আমরা হসপিটালে যাচ্ছি, তখন আমি দুপুরের শো করছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ওয়াইফ বললো যে তুমি শোটা করে এসো, আমরা আছি এখানে। I completed my show, I went there. আমি বিরাট একটা কোনো কাজ করিনি, I just did my work. ঠিক, এটা আমার কাছে সাকসেস, এটাই আমার কাছে সাকসেস। দারুণ। আমরা আজ ছিলাম রেডিও মির্চির আরজে নীলের সঙ্গে। তার সঙ্গে দীর্ঘ কথার পর যেটা মনে হলো, সবাই বলে গেছেন সে কথা, তিনিও বলছেন যে কাজের প্রতি আমাদের সততা থাকা দরকার, তাহলেই আমরা যতটুকু কাজ করব সেই কাজটুকুতেই আনন্দ পাবো এবং আমাদের মানুষ মনে রাখবে। ভীষণ ভালো লাগলো আজকে আমরা পেলাম আমাদের সঙ্গে আরজে নীলকে। সাথী মহের সাথে থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।